এখানে আমরা মেশিংয়ের বেসিক দুইটা টাইপ নিয়ে কথা বলবো, একটা হচ্ছে স্ট্রাকচার্ড মেশ আর একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড মেশ। তো আমরা যদি আগে আমরা এনসিস মেশিংয়ের বেসিক্যালি কয়টা যে এলিমেন্টগুলো ক্রিয়েট করতে পারি সেই এলিমেন্টগুলো দেখি, তাহলে আমাদের একদম শুরুতে আমরা যদি 2D এলিমেন্ট টাইপগুলো দেখি তাহলে হচ্ছে আমরা ট্রায়াঙ্গুলার মেশ দেখতে পারবো এবং হচ্ছে আমরা কোয়াড্রিল্যাটারাল মেশ হচ্ছে দেখতে পারবো। এই দুই আমরা যদি 2D মেশিং বা সারফেস মেশিং করি তাহলে এলিমেন্ট হচ্ছে দুই রকমের হইতে পারে, ট্রায়াঙ্গুলার এলিমেন্ট হইতে পারে বা কোয়াড্রিল্যাটারাল যেটা হচ্ছে আমাদের ত্রিভুজ আকৃতির হইতে পারে আর হচ্ছে আয়তাকার হতে পারে। আচ্ছা, এরপর যদি আমরা যাই আমরা হচ্ছে 3D শেপগুলোর দিকে দেখি, আমরা হচ্ছে 5 ধরনের 3D শেপ নিয়ে কাজ করতে পারি। মোস্ট অফ দ্য টাইম আমরা টেট্রাহেড্রন আর হেক্সাহেড্রন দিয়ে কাজ করি, আর এছাড়াও আমরা পিরামিড, প্রিজম বা হচ্ছে পলিহেড্রন বানাতে পারি। পলিহেড্রনটা মেশিংয়ের ভেতর না বানিয়ে আমরা ফ্লুয়েন্টের ভেতর পলিহেড্রন কমান্ড দিয়ে হচ্ছে পলিহেড্রন বানানো যায়। ফ্লুয়েন্টের ITU কমান্ড আছে, ওই কমান্ডগুলো দিয়ে হচ্ছে পলিহেড্রন বানানো যায়। আমরা এইখানে মেইনলি কথা বলবো হচ্ছে টেট্রাহেড্রন আর হেক্সাহেড্রন নিয়ে। আচ্ছা, আর যদি আমরা 2D মেশিং করি তাহলে ট্রায়াঙ্গেল আর কোয়াড্রিল্যাটারাল এই দুইটা এলিমেন্ট নিয়ে হচ্ছে আমরা এখানে কথা বলবো। আমরা দুই টাইপের মেশ দেখতে যাচ্ছি, একটা হচ্ছে স্ট্রাকচার্ড মেশ আর একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড মেশ। ফ্লুয়েন্টের মেশকে বেসিক্যালি এই দুই ভাগেই ভাগ করা যায়। আমরা যদি এইখানে দেখি আমাদের এইখানে হচ্ছে স্ট্রাকচার্ড মেশ এবং আনস্ট্রাকচার্ড মেশ দুইটা জিনিসই হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এই মেশটাকে হচ্ছে আমরা বলি একটা স্ট্রাকচার্ড মেশ আর এই মেশটাকে আমরা বলি একটা আনস্ট্রাকচার্ড মেশ। দুইটার মাঝে ডিফারেন্সগুলো খুবই ভিজিবল। আমরা যদি এইখানে দেখি এটার প্রত্যেকটা সেল যে আছে, প্রত্যেকটা সেল হচ্ছে আসলে একটা হেক্সাহেড্রন টাইপের এলিমেন্ট দিয়ে তৈরি করা এটা। আর এইখানের প্রতিটা এলিমেন্ট যে আছে আমরা এই সাইডে একদম সাইডে দেখতে পারতেছি এখানে হচ্ছে ইনফ্লেশন লেয়ার আছে এবং এটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে এই সবগুলো এলিমেন্ট হচ্ছে টেট্রাহেড্রন। তো আমরা টেট্রাহেড্রন দিয়ে যে মেশটা করতেছি ওই মেশটা হচ্ছে অবশ্যই আমাদের হেক্সাহেড্রনের এই সাজানো মেশটার চেয়ে অনেক বেশি হচ্ছে আনস্ট্রাকচার্ড লাগতেছে, আর এটাকে অনেকটা স্ট্রাকচার্ড লাগতেছে। এই মেশটাকে হচ্ছে আমরা বলি স্ট্রাকচার্ড মেশ, আর টেট্রাহেড্রন দিয়ে যে মেশটা আমরা করতেছি এটাকে আমরা বলি আনস্ট্রাকচার্ড মেশ। তো স্ট্রাকচার্ড মেশের সুবিধা কি? স্ট্রাকচার্ড মেশের বেসিক্যালি দুইটা সুবিধা আছে আমাদের। একটা হচ্ছে ধরা যাক আমাদের এই দিক দিয়ে এয়ার ফ্লো হচ্ছে বা ইনলেটের ফ্লুইড ফ্লো হচ্ছে এই দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর যদি হয় তাহলে ফ্লুইডটা প্রত্যেকটা সেলে পারপেন্ডিকুলারলি ফ্লো হবে এবং এক সেল থেকে আরেক সেলে যখন ফ্লুইড যাবে তখনও হচ্ছে দুই সেলের বাউন্ডারিগুলো যেহেতু পারপেন্ডিকুলারলি আছে, তো আমরা এক সেল থেকে আরেক সেলের মধ্যে যখন ফ্লো দেখব তখন হচ্ছে আমরা পারপেন্ডিকুলার ফ্লো দেখব। এবং পারপেন্ডিকুলার ফ্লো যদি আমরা ফ্লুইডের ভেতর দেখি তাহলে যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ফ্লুইডের মাস ফ্লোর যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্সটা একদম পারপেন্ডিকুলার একটা সারফেস পাচ্ছে, তো ফ্লাক্স পুরাটা হচ্ছে ওই সারফেসের মধ্যে দিয়ে যেতে পারবে, ওইটার কোনো একটা উপাংশ হচ্ছে যাবে না এর মধ্যে দিয়ে। আচ্ছা, এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আমাদের বাউন্ডারি লেয়ারের যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা মাপি, যে ভেলোসিটি ওয়াই অ্যাক্সিসের সাথে বা হাইটের সাথে কি পরিমাণ হচ্ছে বাড়তেছে, এই জিনিসটা যখন আমরা মাপবো আমাদের যদি সেল নিজেই হচ্ছে এরকম পারপেন্ডিকুলার না হয়ে এরকম ট্রায়াঙ্গুলার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসের সাথে ডিফারেন্সটা হচ্ছে যে গ্রেডিয়েন্টটা আছে ওটা পারফেক্টলি নিতে পারবো না। তো এইটা হচ্ছে আরেকটা সুবিধা। এই পারপেন্ডিকুলার বাউন্ডারিগুলো ক্যাপচার করা হচ্ছে আমাদের একটা সুবিধা স্ট্রাকচার্ড মেশের আরেকটা সুবিধা হচ্ছে স্ট্রাকচার্ড মেশ বা আমরা যদি হচ্ছে এইখানে দেখি হেক্সাহেড্রনের মোট প্লেন আছে হচ্ছে আমাদের কাছে 6টা প্লেন আছে আমাদের কাছে, আর টেট্রাহেড্রন যেটা আছে টেট্রাহেড্রনের ভেতর আমাদের প্লেন আছে 4টা। তো তার মানে আমাদের কাছে আমরা যদি হেক্সাহেড্রন দিয়ে এলিমেন্টগুলো বানাই তাহলে আমাদের কাছে এলিমেন্টগুলোর সারফেসের নাম্বার বেশি হবে। টেট্রাহেড্রন দিয়ে যদি আমরা বানাই তাহলে হচ্ছে এলিমেন্টগুলোর সারফেসের সংখ্যা কম হবে। তো সারফেসের সংখ্যা যদি বেশি হয় ওই ক্যালকুলেশনে অ্যাকুরেসি আমরা বেশি পাবো অন্য যে কোনো ক্যালকুলেশনের চেয়ে। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে আমাদের
আমরা বললাম দুইটা অ্যাডভান্টেজ আছে, একটা হচ্ছে সারফেস নাম্বার বেশি হওয়ার কারণে আমাদের ক্যালকুলেশনের অ্যাকুরেসি বাড়বে। আমরা বেসিক্যালি হচ্ছে এরকম একটা ভলিউম ইন্টিগ্রাল দেখিয়েছিলাম আমাদের একদম ইন্ট্রোডাকশন ক্লাসের ভেতর, যেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম প্যারামিটারকে কী করে নিউমেরিক্যালি ইন্টিগ্রেট করার চেষ্টা করি সেটা দেখেছিলাম। তো আমরা এইখানে একটা সারফেস ইন্টিগ্রালের টার্ম পাচ্ছিলাম। তো যত বেশি সারফেস হবে আমাদের এই ইন্টিগ্রেশনটার জন্য তত বেশি সুবিধা হবে এবং আমরা অ্যাকুরেট রেজাল্টস পাবো। তো এটা একটা সুবিধা স্ট্রাকচার্ড মেশের আরেকটা সুবিধা যেটা বাউন্ডারি লেয়ার ধরতে পারবে, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে একটা ফ্লুইড, এটা ধরা যাক একটা সলিড সারফেস, আর এটা এই সারফেস হচ্ছে একটা ফ্লুইড ফ্লো। তো সলিড সারফেসের সাথে ফ্লুইডের ভেলোসিটি প্রায় 0 হয়। আমরা যত ওয়াই অ্যাক্সিস বরাবর উপর দিকে যেতে থাকি আমরা হচ্ছে আরও হাই ভেলোসিটি ভেলোসিটির মানটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা হচ্ছে এই বরাবর ভেলোসিটি প্লট করছি আর এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স প্লট করছি। তো আমাদের ভেলোসিটির ভ্যালু হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এরকম একটা জায়গায় পৌঁছাবে। তো এই জিনিসটা আমাদের সেলগুলা যত বেশি পারপেন্ডিকুলার হবে তত সহজে আমরা হচ্ছে এই জিনিসটা যে হারে বৃদ্ধি পাচ্ছে এটার ঢালটা বা এটার ইনক্রিজ হওয়ার যে গ্রেডিয়েন্টটা আছে এটা হচ্ছে আমরা তত ভালোভাবে ধরতে পারবো। তো এই কারণে হচ্ছে আমাদের স্ট্রাকচার্ড মেশ ফ্লুয়েন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে একদম বেস্ট কোয়ালিটির মেশ, এবং এর চেয়ে ভালো কোয়ালিটির অর্থোগোনাল কোয়ালিটিও যদি আমরা দেখি, একটা ভালো স্ট্রাকচার্ড মেশের অর্থোগোনাল কোয়ালিটি মিনিমামটা 1 পর্যন্ত হইতে পারে যদি আমরা ঠিকভাবে হচ্ছে মেশ করে থাকি। আর যদি হচ্ছে আমাদের অনেক বেশি কার্ভেচার থাকে তাও যদি আমরা স্ট্রাকচার্ড মেশ করতে পারি তাহলে আমাদের মেশের কোয়ালিটি ইউজুয়ালি সবসময় 0.5-এর চেয়ে উপরে থাকে, যেটা আনস্ট্রাকচার্ড মেশে প্রায় কোনো সময়ই করা যায় না। আচ্ছা, এই কারণে হচ্ছে আমাদের ফ্লুয়েন্টের ভেতর স্ট্রাকচার্ড মেশ জেনারেট করাটা সবচেয়ে ভালো যখন আমরা সিএফডি অ্যানালাইসিস করব। আমরা এর পাশেই যে মেশটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের টেট্রাহেড্রন দিয়ে বানানো একটা আনস্ট্রাকচার্ড মেশের যে সুবিধাটা, ফ্লুয়েন্টে আমরা যদি নর্মালি ফ্লুয়েন্টের মেশিংয়ে আমরা যদি নর্মালি একটা মেশ জেনারেট দিই, ম্যাক্সিমাম টাইমই ওটা হচ্ছে একটা আনস্ট্রাকচার্ড মেশ হবে। তো আনস্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করা অনেক বেশি সোজা স্ট্রাকচার্ড মেশের চেয়ে, এবং অনেক কেসেই আনস্ট্রাকচার্ড মেশ ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান থাকে না। যেমন আমাদের কাছে যদি খুব কমপ্লেক্স একটা গাড়ির মডেল থাকে, একটা রেসিং কারের মডেল থাকে, ওই জায়গায় আমরা স্ট্রাকচার্ড মেশ চাইলেও বানাতে পারবো না পারফেক্টলি। তো ওইখানে কিছু পার্ট আমাদের আনস্ট্রাকচার্ড রাখতেই হবে। তো ওই জিনিসটাই হচ্ছে ওই জায়গাগুলোতে হচ্ছে আমাদের আনস্ট্রাকচার্ড মেশ তখন ইউজ করতেই হয়। কিন্তু আনস্ট্রাকচার্ড মেশ ইউজ করলে অবশ্যই আমরা স্ট্রাকচার্ড মেশের যে সুবিধাগুলো আছে এই জিনিসগুলো আনার চেষ্টা করবো এখানে। প্রথম কথা হচ্ছে এই যে বাউন্ডারি লেয়ার যেগুলো আছে এই লেয়ারগুলোকে হচ্ছে আমরা বলছিলাম যে এই বাউন্ডারি লেয়ারের ঢালটাকে ক্যাপচার করার জন্য আমাদের কাছে এরকম হেক্সাহেড্রাল এলিমেন্টের দরকার আছে। তো এইরকম হেক্সাহেড্রাল এলিমেন্ট আমরা আনস্ট্রাকচার্ড মেশে বানাতে পারি। যে জিনিসটা দিয়ে আমরা বানাই ওটাই হচ্ছে ইনফ্লেশন। তো আমরা দেখতে পাচ্ছি এই আনস্ট্রাকচার্ড মেশটার একদম বাউন্ডারির সাইডগুলোতে হচ্ছে ইনফ্লেশন দেয়া আছে। তো আমরা যদি কোনো একটা জায়গায় স্ট্রাকচার্ড মেশ না বানাতে পারি, মানে আনস্ট্রাকচার্ড মেশ আমাদের বানাতে হবে এবং একটা ঠিকঠাক ইনফ্লেশন লেয়ার এটার মধ্যে দিতে হবে। তো ইনফ্লেশন লেয়ার কি করে জেনারেট করতে হয় এই জিনিসটা হচ্ছে আমরা এরপরে একটা ভিডিওতে দেখবো, যেটা হচ্ছে ওয়াই প্লাসের ভিডিওটা হবে। ওটার ভেতর ইনফ্লেশন লেয়ারের প্যারামিটারগুলো কী করে আনস্ট্রাকচার্ড মেশে একদম পারফেক্টলি দিতে হয় এটা দেখবো। আমরা এই ভিডিওতে কয়েকটা স্ট্রাকচার্ড মেশ জেনারেট করার চেষ্টা করব, এবং হচ্ছে স্ট্রাকচার্ড মেশ জেনারেলি কী করে জেনারেট করতে হয় এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখব। আচ্ছা, তো আমাদের ফ্লুয়েন্টের ভেতর বেসিক্যালি দুইটা অপশন আছে মেশিংয়ের। একটা হচ্ছে স্ট্রাকচার্ড মেশ আমরা করতে পারি, যেটা বেস্ট হবে আমাদের জন্য। আর না হলে স্ট্রাকচার্ড মেশ যদি না করা যায় আমরা আনস্ট্রাকচার্ড মেশ করব, যেটার অর্থোগোনাল কোয়ালিটি 0.01-এর চেয়ে বেশি হতে হবে। আমরা সবসময় 0.1-এর চেয়ে বেশি করার চেষ্টা করব, এবং আমরা হচ্ছে ইনফ্লেশন লেয়ার ইউজ করব। ইনফ্লেশন লেয়ারটার থিকনেস এবং এটার যে গ্রোথ রেট, এই কিছু প্যারামিটার আছে, এই জিনিসগুলো একদম ঠিকঠাকভাবে বসিয়ে হচ্ছে আমরা একটা আনস্ট্রাকচার্ড মেশ দিয়েও কাজ করতে পারি। আমরা যদি রিসার্চের জন্য কাজ করি তাহলে আমাদের সবসময় উচিত একটা স্ট্রাকচার্ড মেশের দিকে যাওয়া। আর আমরা যদি হচ্ছে এমনি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের জন্য বা কোনো একটা সিমুলেশনের রেজাল্ট কী হইতে পারে এটা প্রেডিক্ট করার জন্য কাজ করি, তাহলে আমরা আনস্ট্রাকচার্ড মেশে ইনফ্লেশন লেয়ার ইউজ করে যথেষ্ট ভালো রেজাল্ট পেতে পারি, প্রায় স্ট্রাকচার্ড মেশের কাছাকাছি রেজাল্ট পেতে পারি যদি আমাদের আনস্ট্রাকচার্ড মেশের অর্থোগোনাল কোয়ালিটি হাই হয় এবং ইনফ্লেশন লেয়ার ঠিকঠাক থাকে। সুবিধা হচ্ছে আমরা অনেক কম সময়ে এটা জেনারেট করতে পারি। এখানে হচ্ছে আনস্ট্রাকচার্ড মেশ আর স্ট্রাকচার্ড মেশের কয়েকটা
হ্যাঁ, আমাদের কি কি সুবিধা আছে এবং কিভাবে তৈরি করা যায় এগুলো বলা আছে। আমরা শুরুতেই বলেছি যে অর্থোগোনাল কোয়ালিটি অনেক হাই হয় স্ট্রাকচার্ড মেশের, মোর সারফেস পাওয়া যায়, আমাদের অ্যাকুরেসি ভালো হয়, কারণ হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশনগুলো যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে ডিফাইন করা যায় স্ট্রাকচার্ড মেশের ক্ষেত্রে। আমরা যে বাউন্ডারি কন্ডিশনগুলো দিচ্ছি, যে আমাদের যে বাউন্ডারি পার্টটা আছে, ধরা যাক আমাদের এই জায়গাটা হচ্ছে একটা ইনলেট, ধরা যাক এটা আমাদের ইনলেট। তো আমরা যদি আনস্ট্রাকচার্ড মেশ নেই তাহলে এই ইনলেটের এক একটা পার্টে সেলগুলো এক এক রকম অ্যাঙ্গেল করে আছে, কিন্তু যদি আমরা স্ট্রাকচার্ড মেশ নেই তাহলে একদম ইনলেট বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবগুলা এলিমেন্ট আমরা পাবো, যেই বাউন্ডারি কন্ডিশনই আমরা দিই। তো বাউন্ডারি কন্ডিশনে হচ্ছে এই কারণে বাউন্ডারি কন্ডিশনস ভালোভাবে কনফার্ম করে যদি আমরা স্ট্রাকচার্ড মেশ বানাই, এবং এক এলিমেন্ট থেকে আরেক এলিমেন্টে অবশ্যই স্মুথ ট্রানজিশন হবে, যেহেতু আমরা দুইটা এলিমেন্টের মাঝখানে যে বাউন্ডারিটা আছে এটা সবসময় 90 ডিগ্রিতে রাখতেছি। এই যে এইখানে যদি আমরা দেখি আমাদের এই পাশাপাশি যে কোনো দুইটা এলিমেন্টের মাঝখানে যে বাউন্ডারিটা আছে এটা সবসময় পারপেন্ডিকুলারলি থাকতেছে, যেই কারণে আমাদের স্ট্রাকচার্ড মেশ অনেক বেশি সুবিধা দেয় ফ্লুয়েন্টের ক্যালকুলেশনের ক্ষেত্রে। কিন্তু সমস্যা হচ্ছে কমপ্লেক্স শেপের জন্য হচ্ছে স্ট্রাকচার্ড মেশ ভালো কাজ করে না। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা স্ট্রাকচার্ড মেশ খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করি যখন আমরা রিসার্চের কাজ করি, ইউজুয়ালি একটা রিসার্চের কাজ 6 মাস 7 মাসের হয়, তারপর পেপার বের হয় একটা। তো ওই 6 মাস 7 মাসের মধ্যে 1 মাস 1.5 মাস শুধু মেশটা ভালোভাবে ক্রিয়েট করার জন্যই দেওয়া হয়। তো তখন আমরা হচ্ছে একটা যদি কমপ্লেক্স অবজেক্ট থাকে ওইটাকে ছোট ছোট করে ওটার ভেতরে হচ্ছে আমরা স্ট্রাকচার্ড মেশ একটু একটু করে বানাতে পারি। কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এত বেশি সময় আমাদের কাছে থাকে না, তখন আমাদের আনস্ট্রাকচার্ড মেশই ইউজ করতে হয়, ওটার সাথে ইনফ্লেশন লেয়ার ঠিকভাবে অ্যাড করতে হয়। স্ট্রাকচার্ড মেশের ক্ষেত্রে আমাদের ফ্লুয়েন্টের যে মেশিন আছে এটায় স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করা যথেষ্ট কঠিন, তাই আমরা হচ্ছে অন্য কিছু সফটওয়্যার ইউজ করতে পারি। যেমন এনসিসের ভেতরেই আইসিএম সিএফডি একটা সফটওয়্যার আছে, এটা আমাদের হেক্সাহেড্রন যে মেশগুলো আছে, হেক্সাহেড্রন হচ্ছে স্ট্রাকচার্ড মেশ, বেসিক্যালি হেক্সাহেড্রন মেশই। তো হেক্সাহেড্রন মেশের জন্য একদম পারফেক্ট যে সফটওয়্যারটা এটা হচ্ছে এনসিস আইসিএম সিএফডি। আমরা যেটা করি এনসিসের ফ্লুয়েন্টের ভেতর জিওমেট্রি নেই, তারপর আইসিএম এ নিয়ে ওটাকে হেক্সাহেড্রনে কনভার্ট করি, মেশে কনভার্ট করি, পরেও ওই মেশটাকে হচ্ছে আমরা ফ্লুয়েন্টে নেই। আমরা ফ্লুয়েন্ট থেকে যে মেশটা পাই ওটা হচ্ছে ডাইরেক্টলি ইউজ করি না। আইসিএম আসলে হচ্ছে ফ্লুয়েন্টের চেয়ে একটু বেশি কঠিন, কারণ আমরা হচ্ছে ওটার ইউজার ইন্টারফেসটা একটু বেশি কঠিন। তো আইসিএম এর দিকে আমরা যাচ্ছি না, আমরা ফ্লুয়েন্ট দিয়ে কি করে একটা স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করা যায় ওই জিনিসটা আজকে দেখব। এছাড়া আরও একটা সফটওয়্যার হচ্ছে হাইপার মেশ। এই দুটা সফটওয়্যারের নাম খুবই কমনলি দেখা যায় যদি আমরা ফ্লুয়েন্ট রিলেটেড সিএফডির কোনো রিসার্চ পেপার দেখি, ওই জায়গায় এই দুইটা সফটওয়্যারের নাম দেখা খুবই কমন। মেশিং সাধারণত এই দুইটা দিয়ে করা হয় রিসার্চের ক্ষেত্রে যদি কমপ্লেক্স কোনো জিওমেট্রি থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আনস্ট্রাকচার্ড মেশ। আনস্ট্রাকচার্ড মেশের ক্ষেত্রে আমরা যা যা বলেছি সেই জিনিসগুলো হচ্ছে এখানে বলা আছে, কমপ্লেক্স জিওমেট্রিতে ইউজ করতে হয়, ইঞ্জিনিয়ারিং পারপাসের জন্য বেস্ট। তো এখন হচ্ছে আমরা ওয়ার্ক বেঞ্চে যাব, তারপর হচ্ছে কিছু জিওমেট্রির জন্য স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করার চেষ্টা করব। আর আনস্ট্রাকচার্ড মেশের ক্ষেত্রে আনস্ট্রাকচার্ড মেশে আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে অর্থোগোনাল কোয়ালিটি হাই হতে হয়, আর একটা হচ্ছে ইনফ্লেশন লেয়ারটা পারফেক্টলি দিতে হয়। তো ইনফ্লেশন লেয়ারটা কীভাবে পারফেক্টলি দিতে হয় এটা হচ্ছে আমরা এটা ঠিক পরের ভিডিওটাতে দেখবো, যেখানে হচ্ছে আমরা ওয়াই প্লাস নিয়ে কথা বলবো ওটাতে। আর অর্থোগোনাল কোয়ালিটি কী করে হাই করতে হয় এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা সিমুলেশন যখন করব তখন হচ্ছে প্রত্যেকটাতে আমাদের অর্থোগোনাল কোয়ালিটি আমরা 0.1-এর উপরে রেখেই করব। তো তখন হচ্ছে আমরা ওগুলো দেখতে পারবো। আচ্ছা, তো আমরা এখন ওয়ার্ক বেঞ্চে চলে যাব। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক বেঞ্চের ভেতরে কয়েকটা জিওমেট্রির জন্য স্ট্রাকচার্ড মেশ বানানোর চেষ্টা করব। তো আমরা যদি হচ্ছে নিউ স্পেস ক্লেম জিওমেট্রিতে যাই,
আচ্ছা, আমরা যদি হচ্ছে এখন স্কেচে যাই, স্কেচে গিয়ে যদি হচ্ছে আমরা এই প্লেনটা সিলেক্ট করি, তারপর হচ্ছে প্লেন ভিউয়ে যাই, আমরা একটা নর্মাল আরবিটারি শেপ নিব। ধরা যাক আমরা লাইন নিচ্ছি, লাইন নিয়ে হচ্ছে আমরা এরকম শেপের হচ্ছে একটা এরকম একটা শেপ বানালাম। শেপ বানানোর পর যদি হচ্ছে আমরা 3D মোডে যাই, এটা হচ্ছে একটা 2D সারফেস হবে। আমরা এই সারফেসটাকে মেশ করে হচ্ছে শুরু করব। আমরা যেটা করার চেষ্টা করব, এই জিনিসটা থেকে একটা স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে মেশে যাব, তারপর হচ্ছে আমরা এডিটে যাব। আমরা স্পেস ক্লেম হচ্ছে এখন বন্ধ করব না, যেহেতু আমরা জিওমেট্রি আরও কয়েকটা জিওমেট্রি এখানে ক্রিয়েট করে ট্রাই করব। তো এটা হচ্ছে আমাদের বন্ধ করতে হবে না, আমরা হচ্ছে নতুন জিওমেট্রি ক্রিয়েট করব আর আপডেট দিয়ে দিয়ে কাজ করব। আচ্ছা, আমরা যদি হচ্ছে মেশিংয়ে যাই এখন, তাহলে হচ্ছে আমাদের এলিমেন্টটা হচ্ছে লোড হচ্ছে। এখন আমরা এলিমেন্টটা দেখতে পারতেছি। এখন যদি হচ্ছে আমরা ডিফল্ট একটা মেশ জেনারেট দিই, তাহলে আমরা দেখতে পারতেছি এই মেশটা হচ্ছে আমরা এটা স্ট্রাকচার্ড মেশ হয়নি। আমাদের এইখানে কিছু এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার এলিমেন্ট হয়ে আছে, যেহেতু এটা হচ্ছে একটা 2D সারফেস। তো এটার মেশিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে কোয়াড্রিল্যাটারাল করার চেষ্টা করব। যদি 3D হতো তাহলে হচ্ছে আমরা হেক্সাহেড্রাল করার চেষ্টা করতাম। আচ্ছা, তো এইটাকে হচ্ছে পারফেক্টলি মেশ করার জন্য আমরা একটা স্টেপে এই পুরো কাজটা করতে পারি। আমরা যদি এইখানে এই জিনিসটাকে ফেস মেশ করি, আমরা যদি মেশে যাই, তারপর হচ্ছে ইনসার্ট অপশনে যাই, এখান থেকে হচ্ছে আমরা ফেস মেশ সিলেক্ট করতে পারি। তো ফেস মেশের ভেতর আমরা যদি ম্যাপকে ইয়েস রাখি, তাহলে আমরা মেথডের ভেতর কোয়াড্রিল্যাটারালস ইউজ করতে পারবো। এই সেম মেথডটা আমরা মেশে আলাদাভাবে ইনসার্ট করতে পারি মেথড, কিন্তু এই জিনিসটা কাজ করে হচ্ছে 3D এলিমেন্টের জন্য। আমরা যদি 2D এলিমেন্টের জন্য মেশিং করতে চাই, তাহলে আমাদের ফেস মেশিংয়ে যেতে হয়। ফেস মেশিংয়ে গিয়ে আমরা হচ্ছে 2D এলিমেন্টের জন্য এরকম কোয়াড্রিল্যাটারালস নিতে পারি। মেথডসে গেলে আমরা হেক্সাহেড্রন নিতে পারতাম। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের জিওমেট্রি সিলেক্ট করে হচ্ছে অ্যাপ্লাই দিব। তাহলে এই জিওমেট্রির উপর অ্যাপ্লাই হবে। আমরা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল মেশ করছি এবং আমরা ম্যাপড মেশ করছি। ম্যাপড মেশ করছি মানে হচ্ছে আমরা এখানে যে মেথডটা ডিক্লেয়ার করে দিচ্ছি, এই জিনিসটাকে ম্যাপ করে সে হচ্ছে পুরোটা মেশ করবে। আগে মেশটা কেমন ছিল ওই জিনিসটার উপর সে হচ্ছে কনসেন্ট্রেট করবে না। তো আমরা যদি এখন জেনারেট মেশ দিই, তাহলে হচ্ছে আমরা এরকম একটা মেশ পাচ্ছি। এটা হচ্ছে মোটামুটি এটা একটা স্ট্রাকচার্ড মেশ। এই মেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে আমাদের কোয়াড্রিল্যাটারাল আছে। এবং আরেকটা দেখার মতো বিষয় হচ্ছে, আমরা যদি এই এজটা দেখি আর এই এজটা দেখি, এই দুইটা এজ থেকে হচ্ছে এই দুইটা এজে সেলের নাম্বার হচ্ছে সমান। এই এজের ভেতরে 7টা এজ আছে, এইখানেও হচ্ছে এই সাইডেও হচ্ছে 7টা এজ আছে। একইভাবে যদি আমরা এই সাইডটা দেখি, এই এজটা আমাদের এই এজ যেটা আছে এবং এইটার ঠিক অপোজিট যে এজটা আছে, এই দুইটা এজের মাঝখানেও আমাদের এলিমেন্ট সংখ্যা হচ্ছে সমান আছে। তো স্ট্রাকচার্ড মেশিং করার সময় আমাদের এই জিনিসটাই বেসিক্যালি খেয়াল রাখতে হবে। আমরা একটা স্ট্রাকচার্ড মেশ জেনারেট করতে চাই মানে হচ্ছে একদম অপোজিট যে দুইটা এজ থাকবে, প্রতিটা অপোজিট এজের মাঝখানে হচ্ছে সেম সংখ্যক এলিমেন্ট হইতে হবে। যদি সেম সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে ওটা স্ট্রাকচার্ড মেশ হয়ে যাবে। এরকম একদম গ্রিডের মতো একটা মেশ পাবো আমরা। যদি সেম সংখ্যক এলিমেন্ট না থাকে তাহলে হচ্ছে আমরা গ্রিডের মতো মেশ পাবো না। এখন যদি হচ্ছে আমরা কন্ট্রোল করতে চাই যে এই সেলগুলো তো অনেক বড় বড়, আরও ছোটো সেল যদি আমরা দিতে চাই, তাহলে 2Dর ক্ষেত্রে আমরা হচ্ছে এজ সাইজিং নিতে পারি। আমরা ধরা যাক এই এজটা আর এই এজটা যদি সিলেক্ট করি, আমরা জানি এই দুইটা এজে সেম সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। তো আমরা হচ্ছে মেশে যাব, মেশে গিয়ে হচ্ছে ইনসার্টে গিয়ে আমরা সাইজিংয়ে যাব। সাইজিংয়ে গিয়ে আমাদের এই দুইটা এজ হচ্ছে সিলেক্ট হয়ে আছে আমাদের, যেহেতু এই দুইটা এজ সিলেক্ট করে আমরা সাইজিংয়ে গিয়েছি, তো এই দুইটা এজ হচ্ছে সিলেক্ট হয়ে থাকবে। বা আমরা সাইজিংয়ে গিয়ে পরে জিওমেট্রি থেকে হচ্ছে এই দুইটা এজ সিলেক্ট করে নিতে পারি। আমরা এখানে এলিমেন্ট সাইজ দিয়ে সাইজিং করতে যাচ্ছি না, আমরা নাম্বার অফ ডিভিশনস দিয়ে হচ্ছে সাইজিং করতে যাচ্ছি। আমরা ধরা যাক নাম্বার অফ ডিভিশনস এখানে 50টা দিলাম।
এখন যদি হচ্ছে আমরা মেশ জেনারেট দিই, আমরা দেখব এই জায়গায় হচ্ছে 50টা ডিভিশন হয়ে গেছে আমার এই বরাবর, এবং এই 50টা ডিভিশন দুই সাইডে যেহেতু আমরা 50টা রেখেছি, তাই হচ্ছে আমাদের এই জিনিসটা স্ট্রাকচার্ডই আছে। আমরা যদি এইখানে কম এলিমেন্ট দিতাম বা বেশি এলিমেন্ট দিতাম, তাহলে আমরা দেখতাম স্ট্রাকচার্ড হয়নি। আচ্ছা, এবং যেহেতু আমরা ফেস মেশিং অন রেখেছি, ফেস মেশিংয়ের বেসিক কাজ হচ্ছে ইউনিফর্মিটিটা ঠিক রাখা। তো সেই ইউনিফর্মিটি ঠিক রাখার জন্য এই জিনিসটাকে হচ্ছে ডিভিশন করে নিয়েছে। যদিও এই সেলগুলার অ্যাসপেক্ট রেশিও অনেক বেশি আসবে, এইটার অ্যাসপেক্ট রেশিও আরেকটু কমানোর জন্য আমরা আরেকটা এজ সাইজিং ইনসার্ট করতে পারি। ধরা যাক আমরা মেশে গিয়ে সাইজিং ইনসার্ট করলাম, তারপর হচ্ছে যদি আমরা এই এজটা এবং ঠিক অপোজিট এজটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, এই দুইটা এজ সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে হচ্ছে আমরা নাম্বার অফ ডিভিশনস দিয়ে করব, এবং এটাকে ধরা যাক আমরা 70 ডিভিশনস দিতে চাই। 70 ডিভিশনস দিয়ে যদি হচ্ছে আমরা জেনারেট দিই, তাহলে হচ্ছে আমরা এইরকম একটা পারফেক্টলি স্ট্রাকচার্ড মেশ পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটার মেশিং বেশ সোজা ছিল। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এগুলো সব ডিলিট করে দেব এবং আরেকটা নতুন জিওমেট্রি নিব। তো আমরা এই যে 3টা এলিমেন্ট অ্যাড করেছি, এই 3টাকে হচ্ছে ডিলিট করব। ডিলিট করে হচ্ছে আমাদের মেশের ভেতর যা ডেটা জেনারেট হয়েছে সেগুলো সব ক্লিয়ার করব। ক্লিয়ার জেনারেটেড ডাটা, এটা যদি হচ্ছে আমরা যাই, তারপর হচ্ছে আমরা ইয়েস দিব, তাহলে হচ্ছে আমাদের মেশটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আবার স্পেস ক্লেমে ফেরত গিয়ে আমাদের যে জিওমেট্রিটা ছিল এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দেব। আমরা যদি আরেকটা জিওমেট্রি নিই, ধরা যাক আমরা আবার স্কেচে যাই, স্কেচে গিয়ে এই প্লেনটা নিয়ে এটাকে যদি হচ্ছে প্লেন ভিউয়ে যাই আমরা, তারপর আমরা একটা সার্কেল নেই, ধরা যাক 30 মিলিমিটার্স একটা ডায়ামিটার একটা সার্কেল। এই সার্কেলটাকে এখন যদি হচ্ছে আমরা 3D মোডে নিয়ে যাই, তাহলে এরকম একটা 2D সার্কেল ক্রিয়েট হলো। এটার জন্য যদি হচ্ছে আমরা স্ট্রাকচার্ড মেশ করতে চাই, এখন আমাদের যেটা করতে হবে, ওয়ার্ক বেঞ্চে গিয়ে আমরা হচ্ছে জিওমেট্রি আপডেট দিব, তারপর হচ্ছে আমরা মেশ আপডেট দিব। আমরা মেশে গিয়ে হচ্ছে যদি আপডেট দেই, আমরা মেশে এসে আপডেট দেওয়ার পর আমরা এটার ভেতর দেখতে পাচ্ছি যে আমাদের এখন একটা মেশ জেনারেট হয়ে গেছে, এবং এটা হচ্ছে এই আমাদের সার্কুলার এলিমেন্টটার জন্য, এবং এটা একদমই স্ট্রাকচার্ড কিছু না। এটার ভেতর যদি হচ্ছে আমরা ফেস মেশিং দেই, ইনসার্ট, আমরা যদি হচ্ছে ফেস মেশিংয়ে যাই, ফেস মেশিংয়ে গিয়ে হচ্ছে আমরা এই জিওমেট্রিটা সিলেক্ট করি, অ্যাপ্লাই দিই এবং কোয়াড্রিল্যাটারালস রাখি, রেখে যদি হচ্ছে আমরা জেনারেট দিই, তাহলে হচ্ছে আমরা তেমন একটা কোনো সুবিধা পাবো না এখান থেকে। এটার কারণ হচ্ছে এই জিনিসটা কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট দিয়ে কমপ্লিটলি ক্রিয়েট করা পসিবল না এই জায়গাটার মধ্যে, কারণ হচ্ছে এটা একটা সার্কুলার শেপ। তো আমি যেই দিক থেকেই হচ্ছে কোয়াড্রিল্যাটারাল দিয়ে আসি, মাঝখানে কোনো একটা জায়গায় একটা ট্রায়াঙ্গেল পড়েই যাবে। তো এই জিওমেট্রিটাকে আসলে আমরা জিওমেট্রিটাকে এডিট না করে আমরা এমন কোনো মেশ করতে পারবো না এখানে, যেটার জন্য এখানে কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট দিয়ে পুরো জিনিসটা বানানো হয়ে যাবে। এবং এই কারণে আমরা যদি ফেস মেশিংয়ে যাই, এই জায়গাটায় আমরা টিক সাইন পাচ্ছি না, এই জায়গাটায় হচ্ছে আমরা এরকম একটা সাইন পাচ্ছি, যেটা বলতেছে আমাদের ফেস মেশিং হচ্ছে কমপ্লিটলি পারফেক্টলি হয় নাই এখানে, কারণ আমাদের কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট দিয়ে এই জিনিসটা কমপ্লিটলি করা পসিবল না। আচ্ছা, আমরা যদি হচ্ছে এই ফেস মেশিংটা আমরা ডিলিট দেই, এবং আমরা যদি হচ্ছে জেনারেটেড ডাটা আবার ক্লিয়ার করি, আচ্ছা এখন হচ্ছে আমরা স্পেস ক্লেমে ফেরত যাব। এই জিওমেট্রিটার উপর আমাদের আরেকটু কাজ করতে হবে, যে কাজটুকু করলে আমরা হচ্ছে সহজে একটা স্ট্রাকচার্ড মেশ এরকম একটা সার্কুলার পার্টের জন্য ক্রিয়েট করতে পারবো। সেটার জন্য হচ্ছে আবার আমরা এই সারফেসটা সিলেক্ট করে এখানে স্কেচে যাব। স্কেচে গিয়ে আমরা এই সারফেসটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। আমরা দেখেছি যে আমাদের যদি রেক্ট্যাঙ্গুলার কোনো এলিমেন্ট হয়, ওটা স্ট্রাকচার্ড মেশ বানানো খুব সোজা হয়। তো আমরা ধরা যাক একটা রেক্ট্যাঙ্গেলই নিলাম, এটার ভেতরে ধরা যাক এইখান থেকে হচ্ছে আমরা একদম 13x13 একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে লাইন নিব, লাইন নিয়ে এটাকে হচ্ছে 135 ডিগ্রিতে এই দিকে দিব, 135 ডিগ্রিতে এই দিক বরাবর দিব। আমরা হচ্ছে সবগুলো হচ্ছে 45 ডিগ্রি বা 135 ডিগ্রি বরাবর দিব, যাতে হচ্ছে আমাদের একদম এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটার এই ডায়াগোনাল বরাবর থাকে আমাদের লাইনগুলো।
আচ্ছা 135 এবং হচ্ছে 135। আচ্ছা, তো আমরা হচ্ছে এরকম ভাবে এই আমাদের যে ড্রয়িংটা ছিল এটাকে মডিফাই করলাম। এখন যদি 3D মোডে যাই তাহলে আমরা দেখব প্রত্যেকটা সারফেস হচ্ছে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। তো এইখানে আমরা যে কাজটা করলাম, এখন এই পার্টটা যে স্কোয়ার পার্টটা আছে এটার ভেতর আমরা খুব ইজিলি এটাকে একটা স্ট্রাকচার্ড মেশে কনভার্ট করতে পারি। আমাদের এই এজ আর এই এজে যদি ডিভিশন নাম্বার অফ ডিভিশন সমান হয় তাহলে এই জায়গায় একটা স্ট্রাকচার্ড মেশ হবে। আবার যদি এই এজটা যেটা আছে, এই আপার এজটা আর এই লোয়ার এজটা, এই দুটার মধ্যে নাম্বার অফ ডিভিশন সমান হলে এই জায়গাতেও খুব সুন্দর একটা স্ট্রাকচার্ড মেশ হবে। এরপর আমরা যেটা করব, এই বাইরের যে এই পার্টটা আছে, এই পার্টটার একদম বাইরের এই এজটা, এইটার নাম্বার অফ ডিভিশনস আর আমাদের এইখানে যে এজটা আছে এই এজটার নাম্বার অফ ডিভিশনস, এই দুটা নাম্বার অফ ডিভিশনস আমরা ইকুয়াল করে দিব। তাহলে হচ্ছে এইখানেও আমরা মোটামুটি এখানেও একটা স্ট্রাকচার্ড মেশের গঠন পাবো আমরা। ঠিক একই কাজ হচ্ছে এই এজ এবং এই এজের জন্য করব, এই এজ এবং এই এজের জন্য করব, এই এজ এবং এই এজের জন্য করব। তারপরে আমাদের এই যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো ছিল এই সবগুলো এজের জন্য আরেকটা সাইজিং দিয়ে দেবো আমরা। তাহলে হচ্ছে আমরা পারফেক্টলি একটা স্ট্রাকচার্ড মেশ পাবো। আমি কি বলতেছি এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা হচ্ছে মেশিংয়ে গেলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা কেন এই জিওমেট্রিতে এই মডিফিকেশনসগুলো করলাম। এবং যদি হচ্ছে আমরা মেশে গিয়ে আপডেট দিই তাহলে হচ্ছে আমরা যে জিওমেট্রিতে যে মডিফিকেশনগুলো করেছি এগুলো হচ্ছে আমাদের মেশের মধ্যে ট্রান্সলেট হয়ে যাবে। তো হচ্ছে আমরা যদি এখান জিওমেট্রিতে যাই, আচ্ছা আমরা হচ্ছে দেখতে পারবো এখানে এই যে এই সেকশনগুলো হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আমরা হচ্ছে এখানে বাই ডিফল্ট একটা মেশ জেনারেট হয়ে আছে, আমরা এটাকে যদি ক্লিয়ার ডাটা দিয়ে দিই, ক্লিয়ার জেনারেটেড ডাটা, আচ্ছা তাহলে হচ্ছে আমরা আমাদের ডিভিশনগুলো হচ্ছে এখন নিতে পারতেছি। এই ডিভিশনগুলো হচ্ছে এখানে আছে। এখন যদি হচ্ছে আমরা এটাকে হচ্ছে মেশ করি তাহলে হচ্ছে আমরা এরকম আগের মতোই স্ট্রাকচার পাচ্ছিলাম। কিন্তু এখন আমরা এই জিনিসটাকে যদি ফেস মেশিংয়ে দেই, আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা যদি হচ্ছে ইনসার্টে গিয়ে সাইজিংয়ে যাই, সাইজিংয়ে যাওয়ার পর যদি হচ্ছে আমরা এখান থেকে এজ সিলেক্ট করি, আমরা যেটা বলছিলাম আমাদের এই এজ যেটা আছে এবং এই এজ যেটা আছে এই দুটা এজের মাঝখানে আমরা সেম নাম্বার অফ ডিভিশনস দিতে চাই যাতে এরকম স্ট্রেইট লাইন হচ্ছে যায় এবং অনেকগুলো স্ট্রেইট লাইন হয়ে হয়ে আমরা হচ্ছে এই দুটা এজের মাঝে কয়েকটা ডিভিশন পাই। সেমভাবে হচ্ছে এই এজ এবং এই এজ এই দুটার মধ্যেও নাম্বার অফ ডিভিশনস আমরা সেম করতে চাই যাতে স্ট্রেইট লাইন পাই আমরা। এই এজ এবং এই এজের মাঝেও আমরা একই কাজ করতে চাই, এটা এবং এটার মাঝেও আমরা করতে চাই। মানে আমরা এই পুরো স্কোয়ারটা আর বাইরের যে সার্কল পার্টটা আছে সবগুলোর মধ্যে আমরা নাম্বার অফ ডিভিশন সেম রাখতে চাই। তো আমরা এগুলো সব সিলেক্ট করে অ্যাপ্লাই দিব। তারপর হচ্ছে আমরা এলিমেন্ট সাইজে যাব, এলিমেন্ট সাইজে গিয়ে নাম্বার অফ ডিভিশনস দিব। নাম্বার অফ ডিভিশনস যদি হচ্ছে আমরা 50 দেই তাহলে হচ্ছে এরকম কিছু ক্রিয়েট হবে। আমাদের আরও কয়েকটা এজ আছে, এই এজগুলা আমরা হচ্ছে এখন এই এজগুলো সিলেক্ট করব। তো আমরা হচ্ছে এই এজটা যে ডায়াগোনাল বরাবর যে এজগুলো আছে এগুলো যদি হচ্ছে আমরা সিলেক্ট করি এবং এগুলোর জন্য যদি আরেকটা সাইজিং ইনসার্ট করি এবং এইটার এলিমেন্ট সংখ্যা ধরা যাক আমরা 30টা দিলাম, 30। আচ্ছা এবং এখন যদি হচ্ছে আমরা মেশ জেনারেট দিই তাহলে হচ্ছে আমরা এখানে এরকম একটা স্ট্রাকচার দেখতে পারতেছি। তো এটাও হচ্ছে কোনো স্ট্রাকচার্ড মেশ হয় নাই। আমাদের এখানে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আমাদের ইনসার্টে গিয়ে এটার ভেতর ফেস মেশিং ইনসার্ট করতে হবে এবং এই জায়গায় আমাদের কোয়াড্রিলেটারাল এলিমেন্ট যে আমরা ইউজ করতে যাচ্ছি এটা হচ্ছে স্পেসিফাই করতে হবে। আমাদের সবগুলো সারফেস সিলেক্ট করতে হবে। আমরা বক্স সিলেক্ট দিয়ে পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই দিই এবং কোয়াড্রিলেটারালস এলিমেন্ট রেখে যদি হচ্ছে আমরা জেনারেট দিই, আচ্ছা তো এখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এখন হচ্ছে আমাদের কমপ্লিটলি স্ট্রাকচার একটা মেশ হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এখন একটা স্ট্রাকচার্ড মেশ জেনারেট করতে পেরেছি এবং পুরো মেশটাকে হচ্ছে আমরা
আমাদের এজ সাইজিং দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারছি। কন্ট্রোল করার পর আমরা যে মেশটা জেনারেট হয়েছিল ওই মেশটা হচ্ছে কমপ্লিটলি কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট দিয়ে যাতে ক্রিয়েট হয়, এটার জন্য হচ্ছে আমরা কোয়াড্রিল্যাটারালটা হচ্ছে ফেস মেশিং দিয়ে হচ্ছে মেথডটা হচ্ছে অ্যাপ্লাই করেছি এটার উপরে। তো এইভাবে হচ্ছে আমরা একটা সার্কুলার সেকশন বা যদি একটা হাফ সার্কুলার কিছু থাকে ওই সেকশনের জন্য হচ্ছে আমরা এইভাবে হচ্ছে মেশিং করতে পারি। যেমন আমাদের স্লাইডের ভেতর আমরা হচ্ছে একটা হাফ সার্কেলের মতো এলিমেন্ট দেখেছিলাম, ওইটাও একইভাবে হচ্ছে মেশিং করা। এইটাকে যদি একদম আমি হাফ বরাবর ডিভাইড করি তাহলে যেরকম মেশিংটা হবে এখানে আমরা একদম এক্স্যাক্টলি সেম মেশিং পাচ্ছি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করতে পারি। স্ট্রাকচার্ড মেশ যদি হচ্ছে একদম স্ট্রেইট লাইন টাইপের কোনো এলিমেন্ট থাকে ওইটা ওই জিওমেট্রির জন্য ক্রিয়েট করা খুব সোজা হয় স্ট্রাকচার্ড মেশ। কিন্তু আমাদের কাছে যদি এরকম কার্ভেচারওয়ালা, যেমন একটা এখানে একটা সার্কেল আছে, সার্কেলের জন্য স্ট্রাকচার্ড মেশ যদি আমাদের ক্রিয়েট করতে হয় তখন হচ্ছে ওই স্ট্রাকচার্ড মেশের ভেতরে আমাদের এরকম স্ট্রেইট লাইন বিশিষ্ট কোনো একটা জিওমেট্রি ক্রিয়েট করতে হবে। ওই জিওমেট্রির সাথে মিল রেখে আমাদের হচ্ছে অপোজিট সাইডের যে কার্ভগুলো আছে ওগুলোকে সমানভাবে ডিভাইড করতে হবে যাতে হচ্ছে আমরা এরকম স্ট্রাকচার্ড মেশ পেতে পারি। আচ্ছা, এই মেশগুলোর অর্থোগোনাল কোয়ালিটি বেশ হাই হয়। আমরা যদি মেশে যাই তারপর হচ্ছে আমাদের কোয়ালিটিতে যাই, এখানে হচ্ছে আমরা যদি অর্থোগোনাল কোয়ালিটি সিলেক্ট করি তাহলে আমরা দেখবো আমাদের অর্থোগোনাল কোয়ালিটি 0.728। তো এটা বেশ হাই একটা অর্থোগোনাল কোয়ালিটি। আমরা যদি স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের অর্থোগোনাল কোয়ালিটি অনেক হাই হবে। আচ্ছা, আমাদের এইখানে হচ্ছে আচ্ছা এটার পর হচ্ছে আমরা এইগুলো এই অপশনগুলো হচ্ছে ডিলিট করে দেব এবং আমরা হচ্ছে এখন 2D মেশ করলাম আমরা দুইটা। এখন হচ্ছে আমরা দুইটা 3D মেশের জন্য হচ্ছে সেম জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে ক্লিয়ার জেনারেটেড ডাটা দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্পেস ক্লেমে যাব। স্পেস ক্লেমে গিয়ে আমাদের যে জিওমেট্রিটা আছে এটাকে হচ্ছে আমরা ডিলিট করব। এখন হচ্ছে আমরা একটা 3D জিওমেট্রি বানানো শুরু। আচ্ছা, তো আমরা 3D জিওমেট্রি যেটা জেনারেট করতে যাচ্ছি এটার জন্য হচ্ছে আমরা স্কেচে যাব। স্কেচে গিয়ে হচ্ছে আমরা একটা সার্কেল নেব। ধরা যাক হচ্ছে আমরা একটা 30 মিলিমিটার্সের সার্কেল নিচ্ছি। আমরা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল পাইপের জন্য কি করে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করতে পারি ওই জিনিসটা হচ্ছে এখানে দেখব। তো আমরা হচ্ছে 30 মিলিমিটার এটার ডায়ামিটার নিয়েছি আর এটার লেংথ হচ্ছে আমরা ধরা যাক 100 মিলিমিটার নিচ্ছি। আচ্ছা, তো এটার জন্য হচ্ছে আমরা মেশ জেনারেট করব। তো এখন হচ্ছে আমরা যদি ওয়ার্ক বেঞ্চে গিয়ে আমাদের মেশটাকে হচ্ছে আপডেট দিই। আচ্ছা, মেশ আপডেট হয়ে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের এই মেশটা হচ্ছে এখানে চলে আসছে এবং আমরা হচ্ছে এখানে যেহেতু মেশ আপডেট দিচ্ছি এখানে হচ্ছে একটা ডিফল্ট মেশ হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এবং ডিফল্ট মেশটার ক্ষেত্রে আমরা যদি দেখি এই সিলিন্ড্রিক্যাল পার্টের ভেতর আমাদের বেশ ভালো অর্থোগোনাল কোয়ালিটির একটা মেশ পাচ্ছি আমরা। এটা স্ট্রাকচারডই আছে, কিন্তু আমরা এই যে সেকশনটা দেখছি এখানে সার্কুলার যে সেকশনটা আছে এটাই স্ট্রাকচার্ড মেশ হচ্ছে ক্রিয়েট করা যাচ্ছে না, কারণ হচ্ছে এটায় কার্ভেচার আছে এটার ভেতরে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা আগের মতো মডিফাই করতে হবে আমাদের। আমরা হচ্ছে আবার জিওমেট্রি সেকশনসে আসবো, কারণ মেশের ভেতর কোনো প্রসেসেই আমরা স্ট্রাকচার্ড মেশ বের করতে পারবো না এখান থেকে, কারণ কোনোভাবেই আর হচ্ছে আমরা এলিমেন্টগুলোকে যদি আলাদাভাবে সাইজিং না করে দিই তাহলে কোনোভাবেই আমরা এখান থেকে হেক্সাহেড্রন এলিমেন্ট দিয়ে হচ্ছে আমরা পুরা মেশটা ক্রিয়েট করতে পারবো না। আমাদের কাছে এরকম ট্রায়াঙ্গুলার যে এলিমেন্টগুলো আছে টেট্রাহেড্রাল ওই এলিমেন্টগুলো হচ্ছে এর মধ্যে থাকবে। আমরা মেশের ভেতর যখন মেশিং করছিলাম আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার্ড মেশ হচ্ছে ক্রিয়েট করা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এরকম সার্কুলার একটা কার্ভড পার্ট আছে। এই পার্টটাকে হচ্ছে আমাদের ছোট ছোট ডিভিশনে ভাগ করতে হবে যাতে হচ্ছে আমরা আমাদের স্ট্রাকচার্ড মেশগুলো ভালোভাবে ক্রিয়েট করতে পারি। আমরা একটু আগে যে 2D সার্কেলটা যেভাবে ভাগ করেছিলাম ঠিক সেইভাবেই এখানে ভাগ করব। আমরা যদি হচ্ছে এই প্লেনটাকে সিলেক্ট করি তারপর হচ্ছে আমরা স্কেচে চলে যাই, প্লেন ভিউয়ে যাব, তারপর হচ্ছে আমরা ধরা যাক এরকম একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে যদি হচ্ছে আমরা যে কোনো একটা ধরা যাক এই পয়েন্ট থেকে হচ্ছে আমরা যাওয়া শুরু করি তাহলে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমরা 8x8 হচ্ছে একটা জিওমেট্রি নিতে পারি। আচ্ছা,
তো এই হচ্ছে আমাদের ভিতরের যে আমাদের যে স্কোয়ারটা নেওয়ার কথা সেটা, এটার সাথে হচ্ছে আমরা ধরা যাক এই বরাবর হচ্ছে কিছু লাইন নিয়ে নেব 135 ডিগ্রিতে, প্রত্যেকটা কর্নার থেকে 135 ডিগ্রিতে হচ্ছে আমরা আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে এই পার্টটা ড্র করলাম। এখন যদি হচ্ছে আমরা 3D মোডে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে এই সারফেসগুলো ভাগ হয়ে গেছে। তো আমরা এখানে আগের প্রবলেমটাতে আমরা হচ্ছে এই সারফেসগুলোকে ভাগ করেছিলাম, কিন্তু এখন আমাদের কাছে একটা 3D জিওমেট্রি আছে। আমাদের এই পুরা জিওমেট্রিটাকে 3D যে অবজেক্টটা আছে পুরাটাকে হচ্ছে এই অনুযায়ী ভাগ করে ফেলতে হবে। তো এটা ভাগটা হচ্ছে আমরা করব স্প্লিট অপশন দিয়ে, স্প্লিট বডি করতে হলে আমাদের হচ্ছে প্লেন ডিফাইন করে দিতে হবে কোন প্লেন বরাবর আমরা ডিভিশনগুলো করতে যাচ্ছি। আমরা যদি প্লেনটা সিলেক্ট করি, প্লেন অপশন সিলেক্ট করার পর আমরা যে কোনো এজ সিলেক্ট করলে ওই এজ বরাবর হচ্ছে আমরা প্লেন দেখতে পারবো। যেমন এই এজ সিলেক্ট করলে এই এজ বরাবর আমরা ধরা যাক ভিতরের যে 4 কোণা পার্টটা আছে এটাকে আগে কাট করতে যাচ্ছি। তো এটার 4টা এজ বরাবর হচ্ছে আমরা 4টা প্লেন নিব। 4টা প্লেন নিলে হচ্ছে আমাদের এরকম একটা জিওমেট্রি আসবে। এখন যদি হচ্ছে আমরা স্প্লিট বডি অপশানে চাই, তারপর আমরা পুরা বডি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই টুলটা আমাদের সিলেক্ট করতে হবে, তারপর আমরা একটা একটা করে প্লেন সিলেক্ট করব। এই প্লেন সিলেক্ট করলে এখানে 2টা বডি দেখা যাচ্ছে হয়ে গেছে এখানে। তারপরে আমরা 2 নাম্বার প্লেন সিলেক্ট করব, এরপরে হচ্ছে আমরা 3 নাম্বার প্লেন সিলেক্ট করব, আর ফাইনালি আমরা 4 নাম্বার প্লেন সিলেক্ট করব, এবং আমাদের কাছে হচ্ছে ছোট ছোট এরকম ডিভিশনস হয়ে গেছে। আমরা যদি এখন প্লেনগুলো সবগুলোকে ডিলিট করে দিই, এরপর হচ্ছে আমরা প্রতিটা সেকশনে যদি যাই আমরা দেখতে পারবো হচ্ছে প্রত্যেকটা পার্টি হচ্ছে এরকম ভাগ হয়ে গেছে। আচ্ছা, আমাদের আরও 2টা ডিভিশন করতে হবে। আমাদের এই যে এই অর্থোগোনাল যে লাইনগুলো আছে এই বরাবর হচ্ছে ডিভিশন করতে হবে। তো আমরা আবার প্লেন অপশানে যাব এবং হচ্ছে 2টা আমাদের যে ডায়াগোনালগুলো আছে এই ডায়াগোনাল বরাবর হচ্ছে 2টা প্লেন নিয়ে নিব। এটা একটা প্লেন হবে আর এই ডায়াগোনাল বরাবর আরেকটা প্লেন হবে। তো এখন যদি হচ্ছে আমরা স্প্লিট আমাদের এইটা এটা এইটা এবং হচ্ছে আমাদের লাস্টে এই বডিটাকে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যদি এই 4টা বডি হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আমরা এই টুলটা সিলেক্ট করব, তারপর আমরা 2টা প্লেন সিলেক্ট করব। উপরের প্লেনটা আগে সিলেক্ট করব, তারপর হচ্ছে নিচের প্লেনটা সিলেক্ট করব। তাহলে হচ্ছে আমরা টোটাল এরকম ছোট ছোট ভাগ কিছু দেখতে পাচ্ছি। তো এখন যদি হচ্ছে আমরা সিলেক্ট অপশনে চলে যাই, সিলেক্ট অপশনে চলে গেলে হচ্ছে আমরা প্লেনগুলো যদি এখন ডিলিট করে দিই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবার উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের ভিতরের যে রেক্টেঙ্গুলার পার্টটা ছিল ওইটা। তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে আমাদের একটু আগে যে আমরা সার্কেলের এক্সাম্পলটা করেছি ওটা যদি মনে থাকে, তাহলে আমাদের এই 3টা এলিমেন্টকে হচ্ছে একসাথে একটা বানাতে যাচ্ছি। আমরা এই 3টাকেও একসাথে একটা বানাতে যাচ্ছি, এই 3টাকেও একটা, এই 3টাকেও একটা। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রত্যেকটা সলিডকে এভাবে সিলেক্ট করব। ধরা যাক এই সলিডটা আমরা নিলাম, এটা একটা, এর ঠিক পাশের যে 2টা সলিড আছে এই 2টা সলিডকেও হচ্ছে আমরা নিব। তো হচ্ছে আমরা এইখানে দেখবো আর কি সলিডগুলো কোথায় আছে। একটা, এটার পাশের সলিডগুলো হচ্ছে এটা হচ্ছে একটা বাঁশের সলিড, আর একটা বাঁশের সলিড হচ্ছে এটা ঠিক নিচেরটা। এই 3টাকে নিয়ে হচ্ছে আমরা কম্বাইন অপশনে যাব, তাহলে হচ্ছে এই 3টা হচ্ছে কম্বাইন্ড হয়ে যাবে। তারপরে যদি আমরা যাই সিলেক্ট অপশনে, তারপর হচ্ছে আমাদের এইটা, এই সারফেস এবং হচ্ছে আমাদের এই সারফেস, আমরা যদি আবার কম্বাইনে যাই তাহলে এই 3টা সারফেস হচ্ছে কম্বাইন হয়ে যাবে। তারপর আমরা যদি এইটা আমরা স্কার্সার নিয়ে হচ্ছে যেই 3টা কম্বাইন করতে চাই ওই 3টার উপর নিয়ে গেলেই হচ্ছে আমরা কোন 3টা এগুলা এটা হচ্ছে চুজ করতে পারবো। তো আমাদের এইটা আমরা হচ্ছে কম্বাইন টুল সিলেক্ট করছি, তারপর হচ্ছে আমাদের এইটা এইটা এবং হচ্ছে এই 3টা। এরপর হচ্ছে আমরা আবার কম্বাইনে যাব এবং লাস্টের যে 3টা আছে, হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের
ছয়টা প্লেন, 5টা প্লেন হয়ে গেছে, 5টা অবজেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা 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 এবং এটা আরেকটা। তো এই 5টাকে এখন যদি হচ্ছে আমরা মেশারে নেই, আমরা এখানে গিয়ে মেশটাকে হচ্ছে আপডেট দিব। আচ্ছা, তো আমরা ডিফল্ট এরকম একটা মেশ হচ্ছে জেনারেট হতে দেখতেছি। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা হচ্ছে এজ সাইজিংগুলো হচ্ছে আগে ডিফাইন করে নেব। তো আমাদের সিলেকশন মোডটাকে হচ্ছে আমরা সিঙ্গেল সিলেক্টে নিব, তারপর এজে যাব এবং আমরা আগের সার্কেলের ভিডিওটায় সার্কেলের পার্টটায় যেরকমভাবে করেছি একদম এক্স্যাক্টলি একইভাবে হচ্ছে এখানে করব। আমরা সার্কেলগুলোকে যে সাইজিং দিব এবং আমাদের এই স্কোয়ারের প্রত্যেকটা আমাদের স্কোয়ারের যে প্রত্যেকটা লাইন আছে সবগুলোকে হচ্ছে আমরা একই রকম সাইজিং দিব। আমরা মেশে যাব, তারপর ইনসার্টে যাব, সাইজিংয়ে যাব। এজ সাইজিং আমরা হচ্ছে 8টা এজ সিলেক্ট দেখতে পাচ্ছি। আমরা এখানে হচ্ছে নাম্বার অফ ডিভিশনস দিব। ধরা যাক আমরা নাম্বার অফ ডিভিশনস হচ্ছে 40 দিতে চাই। 40 দিয়ে হচ্ছে যদি আমরা জেনারেট করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারতেছি আগের চেয়ে অনেক কনসিস্টেন্ট হচ্ছে আমরা একটা জিওমেট্রি হচ্ছে এখানে পাচ্ছি। এটা অর্থোগোনাল কোয়ালিটি আগের চেয়ে ভালো হবে। আমাদের এরপরে যে কাজটা হবে, আমরা এটার উপর আরেকটা এজ সাইজিং অ্যাপ্লাই করব, ইনসার্ট সাইজিং, এবং হচ্ছে আমরা এই এজগুলো সিলেক্ট করে দিব। আচ্ছা, এজগুলো সিলেক্ট করে যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই দিই এবং এলিমেন্ট সাইজ এই জায়গা থেকে যদি হচ্ছে আমরা নাম্বার অফ ডিভিশন সিলেক্ট করি, এই নাম্বার অফ ডিভিশনস হচ্ছে আমরা ধরা যাক এটাতেও 40 দিলাম। 40 দিয়ে হচ্ছে যদি আমরা জেনারেট দিই, আমরা টোটাল হচ্ছে এরকম একটা মেশ পেতে পারি। আমরা চাইলে এটার ভেতরে মেথড দিয়েও হচ্ছে ইনসার্ট করতে পারতাম। আমরা মেথডে গিয়ে যদি হচ্ছে আমরা পুরা জিওমেট্রিটাকে সিলেক্ট করি এবং এটার উপর যদি আমরা অ্যাপ্লাই দিই, তারপর হচ্ছে আমরা নিচে অটোমেটিক সেকশন থেকে যদি হচ্ছে আমরা মাল্টি জোন সিলেক্ট করে নিই, হেক্সা থাকবে এবং আমরা হচ্ছে এখানে প্রোগ্রাম কন্ট্রোল না নিয়ে ইউনিফর্ম নিতে যাচ্ছি। ইউনিফর্ম নিয়ে যদি হচ্ছে আমরা জেনারেট দিই, তাহলে হচ্ছে আমরা এইরকম একটা মেশ জেনারেট হতে দেখব এবং এটা হচ্ছে অর্থোগোনাল কোয়ালিটি এটার বেশ হাই হবে এবং এটার প্রতিটা পার্টি আমরা দেখতে পাচ্ছি খুবই স্ট্রাকচার্ড একটা মেশ হচ্ছে এখানে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা স্ট্রাকচার্ড মেশের উদাহরণ আমরা দেখব। আমরা হচ্ছে এটায় সবগুলা সাইজিং হচ্ছে আমরা সরিয়ে দিব। হচ্ছে পুরোটা হচ্ছে ডিলিট করে দিব। তারপর হচ্ছে আমাদের যে জেনারেটেড মেশ আছে এই জিনিসটাকে হচ্ছে আমরা ক্লিয়ার জেনারেটেড ডাটা দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্পেস ক্লেমে আসবো। স্পেস ক্লেমে এসে আমাদের যে জিওমেট্রিটা আছে এই জিওমেট্রিটাকে হচ্ছে আমরা ডিলিট করব। আচ্ছা, আমরা হচ্ছে পুরোটাকে বক্স সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, এরপর হচ্ছে আমরা একটা এনক্লোজারের জন্য হচ্ছে সেম কাজটা করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে স্কেচে যাব, স্কেচে গিয়ে হচ্ছে স্কেচ প্লেন একটা সিলেক্ট করব। তারপর আমরা ধরা যাক একটা রেক্ট্যাঙ্গেল নিতে যাচ্ছি, প্লেন ভিউয়ে যাব, তারপর যে কোনো একটা আরবিটারি শেপের রেক্ট্যাঙ্গেল নিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3D মোডে চলে যাব, পুলে যাব এবং এই জিনিসটাকে হচ্ছে আমরা পুল করে ধরা যাক এরকম একটা লেংথ আমরা দিলাম। তো আমরা এটার উপর এয়ারফ্লোর জন্য হচ্ছে অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো আমরা এটাকে হচ্ছে একটা স্ট্রাকচার্ড মেশে কনভার্ট করতে চাই। এটাকে স্ট্রাকচার্ড মেশে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এটার চারপাশে হচ্ছে একটা এনক্লোজার ক্রিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে প্রিপেয়ার অপশনে যাব, তারপর এনক্লোজার সিলেক্ট করে আমাদের পুরো অবজেক্টটা হচ্ছে সিলেক্ট করে দেবো। চারদিকে একটা এনক্লোজার ক্রিয়েট হবে। আমরা হচ্ছে সিমেট্রিক ডাইমেনশনস অন রাখবো। আমরা খুব বেশি কমপ্লেক্স কোনো এনক্লোজার ক্রিয়েট করতে যাচ্ছি না। ধরা যাক আমরা 100 মিলিমিটার হচ্ছে এটা লেন্থ নিব। আমাদের 100 মিলিমিটারটা হচ্ছে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটাও 100 মিলিমিটার নিব। আমরা প্রতিটা সাইডে হচ্ছে 100 মিলিমিটার করে নিব এবং হচ্ছে আমাদের একটা এনক্লোজার জেনারেট হবে। এটাকে হচ্ছে আমরা টিক দিয়ে এনক্লোজারটা হচ্ছে জেনারেট করব। আচ্ছা, এরকম একটা এনক্লোজার আমরা পাচ্ছি। এখন হচ্ছে আমরা সলিড পার্ট যেটা আছে এটাকে ডিলিট দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের এনক্লোজার। এই এনক্লোজারটাকেও হচ্ছে আমাদের আগের মতো ভাগ করতে হবে। আমাদের যতগুলা সারফেস আছে আমাদের ভেতরের যে
ফাঁকা পার্টটা আছে এটার ভেতর যতগুলো সারফেস আছে আমাদের পুরো এনক্লোজারটাকে ততগুলো সারফেসে ভাগ করতে হবে যদি আমরা একদম পারফেক্ট একটা স্ট্রাকচার্ড মেশ চাই। তাহলে আমাদের এখানে 8টা সারফেস আছে, তো আমরা হচ্ছে 8টা ভাগে ভাগ করব এটাকে। আচ্ছা, এটা ভাগ করার আগে আমরা যদি দেখে আসি যে যদি আমরা ডিভিশনগুলো না করি তাহলে হচ্ছে আমরা মেশারের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ওয়ার্ক বেঞ্চে গিয়ে এটাকে আপডেট দিই মেশটাকে, ডিভিশনগুলো না করলে আমরা স্ট্রাকচার্ড মেশ পাবো না। এই জিনিসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব এখন। যদি হচ্ছে আমরা মেশের ভেতরে যাই, মেশের ভেতর গেলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার্ড মেশ পাওয়া যাচ্ছে না, এখানে খুবই আনস্ট্রাকচার্ড একটা মেশ হয়েছে। আমরা যদি সেকশন প্লেন নিই, যে কোনো একটা পার্টের উপর যদি হচ্ছে আমরা একটা সেকশন প্লেন আঁকি, তাহলে হচ্ছে আমরা ভিতরে দেখতে পারবো এরকম ওয়েব শেপের হচ্ছে আমরা একটা মেশ পাচ্ছি এবং বাইরের সেকশনগুলো হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল আছে। তো আমরা হচ্ছে ভালো কোনো মেশ হচ্ছে এখান থেকে পাচ্ছি না। আমরা হচ্ছে এই সেকশনটা হচ্ছে তুলে দিব, তুলে দিয়ে হচ্ছে আমরা আমাদের স্পেস ক্লেমে ফেরত যাব। এখানে হচ্ছে আমাদের জিওমেট্রিটাকে মডিফাই করতে হবে। আমাদের স্পেস ক্লেমের জিওমেট্রিটার ভেতর এখন হচ্ছে কিছু মডিফিকেশনস করতে হবে যাতে হচ্ছে আমরা মেশে গিয়ে একটা স্ট্রাকচার্ড মেশ পেতে পারি। তো আমাদের যেহেতু হচ্ছে ভেতরে এনক্লোজারটার হচ্ছে টোটাল 8টা সারফেস হবে। আচ্ছা, এনক্লোজারটার হচ্ছে টোটাল 6টা সারফেস হবে। তো হচ্ছে আমরা এই 6টা সারফেসের জন্য আমরা 6টা প্লেন নিব, যে প্লেন দিয়ে হচ্ছে আমরা পুরো এনক্লোজারটাকে হচ্ছে ভাগ করব। তো আমরা হচ্ছে প্লেনগুলো নেওয়ার জন্য আমরা ডিজাইন সেকশনে যাব, তারপর এই প্লেন চুজ করব। প্লেন চুজ করার পর হচ্ছে আমরা যদি এই সারফেসটা সিলেক্ট করি তাহলে এইখানে একটা প্লেন ক্রিয়েট হবে। এখন হচ্ছে আমরা মুভ অপশনে গিয়ে এই প্লেনটাকে চুজ করব, চুজ করে হচ্ছে এটাকে আমরা পিছন দিকে 100 মিলিমিটার হচ্ছে পিছন দিকে নিয়ে যাব। তাহলে আমাদের এই প্লেনটা হচ্ছে একদম এনক্লোজারের সারফেসের উপর গিয়ে পড়বে। আমরা একইভাবে হচ্ছে চারদিক থেকে এরকম প্লেন নিব এবং ঠিক 100 মিলিমিটার নিয়ে গিয়ে আমাদের যদি অন্য কোনো ডাইমেনশনস থাকতো তাহলে হচ্ছে আমাদের ওই ডাইমেনশন অনুযায়ী হচ্ছে আমাদের প্লেন নিতে হতো। আগে হচ্ছে আমরা সবগুলা প্লেন নিয়ে নিই। আচ্ছা, আমরা হচ্ছে এই 4টা সারফেসের জন্য 4টা প্লেন নিয়ে নিয়েছি। আমরা উপরে আর নিচের সারফেসের জন্য একটু পরে করতেছি। আগে হচ্ছে আমরা এই 4টা সারফেসকে এখন মুভ করে 100 মিলিমিটার হচ্ছে ভিতরের দিকে নিয়ে যাব। আমরা যদি এখন মুভ অপশনে যাই, মুভে গিয়ে হচ্ছে আমরা যে প্লেনগুলো সিলেক্ট করেছিলাম প্লেনটাকে নেই, তারপর হচ্ছে আমরা এটাকে পুশ করে পিছন দিকে নিয়ে গিয়ে যদি 100 দিই আমরা, তাহলে হচ্ছে এটা এখানে সেট হয়ে যাবে। তারপর আবার এইটাকে যদি আমরা সিলেক্ট করি, এটাকেও যদি হচ্ছে আমরা 100 মিলিমিটার এদিকে নিয়ে আসি, সেম কাজটা হচ্ছে আমরা এইখানে করব। এটাকে যদি আমরা সিলেক্ট করি, তারপর এটাকেও যদি হচ্ছে আমরা 100 মিলিমিটার পিছন দিকে নিয়ে আসি, তাহলে এখন হচ্ছে আমাদের এনক্লোজারের চারদিকের 4টা সারফেস হচ্ছে নেওয়া হয়ে গেছে। এখন আবার আমরা প্লেনে যাব এবং আমরা এখন হচ্ছে প্লেনে গিয়ে উপরের সারফেসে একটা প্লেন নিব আর ঠিক নিচের সারফেসে একটা প্লেন নিব। আচ্ছা, আর আমাদের উপরের সারফেসের যে প্লেনটা আছে এটাকে হচ্ছে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামাবো। আমরা যদি মুভে যাই, তারপর উপরের সারফেসের প্লেনটাকে সিলেক্ট করি, তারপর এটাকে হচ্ছে 100 মিলিমিটার নিচে নামাবো। আমাদের নিচের সারফেসের যে প্লেনটা আছে এটাকে আমরা চুজ করে এটাকে হচ্ছে আমরা 100 মিলিমিটার উপরের দিকে নিব। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন সবগুলা প্লেন হচ্ছে আমরা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা প্লেন বরাবর আমাদের এনক্লোজারটাকে হচ্ছে ভাগ করব। তো আমরা হচ্ছে স্প্লিট বডি অপশনে যাব। স্প্লিট বডি অপশনে গিয়ে হচ্ছে আমাদের পুরো বডিটাকে সিলেক্ট করব, তারপর এই আইকনটা সিলেক্ট করব, তারপর হচ্ছে আমরা একটা একটা করে প্লেন সিলেক্ট করব। তো প্রথম প্লেন, সেকেন্ড প্লেন, থার্ড প্লেন, ফোর্থ প্লেন, এরপর হচ্ছে আমাদের ফিফথ প্লেন, সিক্সথ প্লেন, সেভেন্থ প্লেন আর হচ্ছে এইটথ প্লেন। এগুলো যদি আমরা সিলেক্ট করে ফেলি সবগুলা, এরপরে হচ্ছে আমরা প্লেনগুলো সবগুলোকে ডিলিট করে দেব। আচ্ছা, তো হচ্ছে আমাদের এনক্লোজারটা হচ্ছে এখন ভাগ হয়ে যাবে অনেকগুলা ডিভিশনে। আমরা প্রত্যেকটা ডিভিশনগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তো এই সবগুলাকে হচ্ছে এখন আমরা গিয়ে আমাদের মেশের ভেতর আপডেট দিব।
আচ্ছা, আমাদের মেশের ভেতরে যদি আপডেট হয়ে যায় তাহলে আমরা দেখতে পারবো যে মেশের ভেতরে এরকম একটা, এটা খুবই স্ট্রাকচার্ড একটা মেশ এখানে ক্রিয়েট হয়েছে, যেহেতু আমাদের ভিতরের অবজেক্টটা হচ্ছে একটা অনেকটা হচ্ছে একটা স্কোয়ারের মতো ছিল, বা প্রত্যেকটা এজ হচ্ছে ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তাই আমরা এখানে অর্থোগোনাল কোয়ালিটি খুবই হাই পাবো। যদি হচ্ছে আমরা এখানে অর্থোগোনাল কোয়ালিটি দেখি, এখানে মিনিমাম অর্থোগোনাল কোয়ালিটি 1 আসছে, মানে এখানে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টই একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটার মধ্যে আলাদা করে আর বাইরে থেকে কোনো রকম সাইজিং অ্যাড করার এখানে দরকার নেই। আমরা যদি সেকশন প্লেন নিই, একটা সেকশন প্লেন হচ্ছে আরেকটা যদি আমরা নিই, আমরা হচ্ছে এখন ঠিক মাঝখান বরাবর সেকশন প্লেনটা নেওয়ার চেষ্টা করব। আমরা ভিতরে যদি দেখি তাহলে হচ্ছে এখানে এই যে আমাদের এখানে হচ্ছে হোল দেখা যাচ্ছে, আমাদের এনক্লোজারের ভিতর যে ফাঁকা অংশটা আমরা ক্রিয়েট করেছিলাম, আর এটার আশেপাশে সবগুলো এলিমেন্টই মোটামুটি হচ্ছে আমাদের অর্থোগোনাল কোয়ালিটি 1-এর মতো আছে এখানে। আচ্ছা, যেহেতু আমরা একদম 90 ডিগ্রিতে কাটিনি, তাই হচ্ছে এখানে আরেকটা লাইন দেখা যাচ্ছে। এখানে আমরা যদি দেখি আমরা একদম 90 ডিগ্রিতে পুরোটা কাটতে পারিনি, এই কারণে এজটা এসেছে। এছাড়া এখানে সব কিছুই মোটামুটি অর্থোগোনাল কোয়ালিটি 1-এই আছে, মিনিমাম অর্থোগোনাল কোয়ালিটিও এখানে 1। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা কোনো একটা জিওমেট্রি থেকে একটা স্ট্রাকচার্ড এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি এটার মধ্যে দেখি, এটার ভিতরেও হচ্ছে আমরা কিছু সাইজিং হচ্ছে অ্যাড করতে পারি। আমাদের ভিতরে যে এনক্লোজারটা আছে, এই এনক্লোজারের উপর, আচ্ছা, তো আমরা অনেক সময় চাবো যে আমাদের যে এনক্লোজারটা আছে এটার আশেপাশে যে সেলগুলো আছে এই সেলগুলার সাইজগুলো হচ্ছে অনেক ছোট হোক। তো আমরা এই দিকের যে বডিটা দেখতে পারতেছি, বা এই দিকের বডি এবং এই দিকের বডি, এই বডিগুলোতে হচ্ছে আমরা সবসময়ই চেষ্টা করব যে আমাদের মেশের সাইজটা যাতে একটু ছোট হয় আমাদের সেলটার কাছাকাছি, আমাদের যে এনক্লোজারটা আছে এটার কাছাকাছি। আমরা যদি এটা করতে চাই তাহলে হচ্ছে আমরা এই এজটা ধরা যাক আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে যদি হচ্ছে আমরা মেশে যাই, মেশে গিয়ে হচ্ছে আমরা ইনসার্টে যাব, সাইজিং যাব, একটা এজ সিলেক্ট করে হচ্ছে আমরা সাইজিং করে দেখতেছি কি অবস্থা হবে। তো আমরা নাম্বার অফ ডিভিশনসে যাব, এখানে ডিভিশনস হচ্ছে ধরা যাক আমরা 30টা নিচ্ছি। তারপর হচ্ছে আমরা একটা বায়াস দিব এটার ভেতর, যাতে হচ্ছে আমাদের এনক্লোজারটার কাছাকাছি হচ্ছে আমরা বেশি এলিমেন্টগুলো পাই, ছোট ছোট এলিমেন্টগুলো। তো আমরা বায়াস ফ্যাক্টর দিব না, আমরা স্মুথ ট্রানজিশন দিব, এবং স্মুথ ট্রানজিশন 1.2। আমরা যদি দেখি আমরা বায়াসটা হচ্ছে উল্টা সিলেক্ট করেছি, আমাদের এই দিকের এলিমেন্টগুলো একদম ছোট ছোট আছে, আর এইটার এই সাইডের এলিমেন্টগুলো হচ্ছে বড় আছে। তো আমরা বায়াসটাকে হচ্ছে উল্টা করে দিব, এটার অপোজিট বায়াসটা এইটা সিলেক্ট করব। আচ্ছা, তো এটা হচ্ছে একটা এজ সাইজিং। আমরা মেশে গিয়ে আরেকটা সাইজিং ইনসার্ট করব, সাইজিং ইনসার্ট করে হচ্ছে এটার নিচের এজটা যেটা আছে, নিচের পার্টের এই এজটা, এটা হচ্ছে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর হচ্ছে এটা আমরা অ্যাপ্লাই দিব। এলিমেন্ট সাইজে গিয়ে যদি হচ্ছে আমরা নাম্বার অফ ডিভিশনস দিই, এটা হচ্ছে আমরা 30 ডিভিশনস দিব, এবং আমরা যদি এখান থেকে বায়াস সিলেক্ট করি, এখানে হচ্ছে এটার আগের বায়াসটার অপোজিট বায়াসটা হচ্ছে এখানে কাজ করবে। আমরা স্মুথ ট্রানজিশন নিলে এখন হচ্ছে আমরা দুইটা এজ সাইজিং পেয়ে গেলাম। এখন যদি হচ্ছে আমরা জেনারেট দিই, দেখতে পারবো হচ্ছে এটার কাছাকাছি এলিমেন্টগুলোর জন্য আমাদের সাইজ অনেক ছোট আসছে, তারপর যত দূরে যাচ্ছি আমরা সাইজগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে এইখানে ইনফ্লেশন লেয়ারের মতোই কাজ করবে প্রায়। আমরা সেম কাজটা হচ্ছে এইটার জন্য করেছি, এই পার্টটার জন্য, এই বডিটার জন্য, এটা এই বডির জন্যও করব, এই বডির জন্যও করব, এবং নিচের বডির জন্যও করব। সবগুলো বডির জন্য করলে আমরা এখানে মোটামুটি ইনফ্লেশন লেয়ারের মতো একটা এফেক্ট পাবো। তো হচ্ছে আমাদের আলাদা করে আর কোনো ইনফ্লেশন লেয়ার অ্যাড করতে হবে না। যদি সেকশন প্লেন তুলে দিই তাহলে হচ্ছে আমরা বাইরে থেকে এই পার্টটার উপর অনেক ডেন্স মেশিং দেখতে পারবো। সেমভাবে আমরা হচ্ছে এই সবগুলা পার্টের উপরেই ডেন্স মেশিং মোটামুটি দেখতে পারবো যদি আমরা ওইভাবে মেশ করি আর কি। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রাকচার্ড মেশ জেনারেট করতে পারি। আমরা এখানে যেটা দেখলাম, আমাদের খুব সিম্পল জিওমেট্রির জন্য স্ট্রাকচার মেশ জেনারেট করা খুবই কঠিন একটা কাজ, এবং স্ট্রাকচার্ড মেশ এই কারণেই শুধু রিসার্চ পারপাসের জন্যই, সব জায়গাতে একদম পারফেক্ট স্ট্রাকচার মেশ বানানোটা শুধু রিসার্চ পারপাসের জন্যই বেসিক্যালি করা হয়। এবং ওইটাও হচ্ছে আমরা এনসিসের মেশিন দিয়ে করি না, আমরা ICEM দিয়ে করি ম্যাক্সিমাম সময়। আমরা যদি ওয়ার্ক বেঞ্চে যাই, ওয়ার্ক বেঞ্চের একদম
আমাদের কম্পোনেন্ট সিস্টেম যে পার্টটা আছে এটা হচ্ছে ইউজুয়ালি শুরুতে এরকম করা থাকে, আমরা প্লাসটাই ক্লিক করলে এটা ড্রপ ডাউনটা আসে। তারপর আমরা একটু নিচে গেলে এটার মধ্যে হচ্ছে ICEM CFD পাবো, এই যে আমাদের ICEM CFD। এটা যদি হচ্ছে আমরা দুইবার লেফট ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এই যে ICEM পাচ্ছি। আমরা হচ্ছে জিওমেট্রি থেকে এখানে মডেলে আনবো, এই মডেল থেকে জেনারেট করে ওটাকে হচ্ছে সেট আপে পাঠাবো। এই মেশটা হচ্ছে আমরা ইউজ করবো না, এখান থেকে হচ্ছে আমরা জিওমেট্রি থেকে আনে এখানে হচ্ছে মডেলে দিব। এই মডেল থেকে নিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে সেট আপের ভেতর যদি অ্যাড করে দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটা মেশ ক্রিয়েট করে হচ্ছে এখানে মেশিং না করে ICM এ মেশিং করতে পারি। এবং ICM এ এই জিনিসটা করা কম্পারেটিভলি একটু সোজা, যদিও ICM শেখা হচ্ছে কঠিন। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে দেখার চেষ্টা করব এইভাবে স্ট্রাকচার্ড মেশটা ক্রিয়েট না করে আমরা কিভাবে হচ্ছে আনস্ট্রাকচার্ড মেশে ইনফ্লেশন লেয়ার দিয়ে কাজ করতে পারি, ওটা আমাদের জন্য সোজা হবে। এবং বিগিনার হিসেবে আমাদের এটাই করা উচিত, আমাদের একদম ডাইরেক্টলি হচ্ছে স্ট্রাকচার্ড মেশে যাওয়া উচিত না। এরপরে হচ্ছে আমরা পরের ভিডিওগুলোতে যে সিমুলেশনগুলো করব এগুলো 2D সিমুলেশনগুলো আমরা স্ট্রাকচার্ড মেশ আনার চেষ্টা করব, আর যে 3D সিমুলেশনগুলো থাকবে ওগুলো হচ্ছে আমরা আনস্ট্রাকচার্ড মেশে ইনফ্লেশন লেয়ার দিয়ে হচ্ছে অর্থোগোনাল কোয়ালিটি 0.1 উপরে রেখে আমরা একটা সিমুলেশন করার চেষ্টা করব ওগুলাতে। কারণ স্ট্রাকচার্ড মেশ ক্রিয়েট করতে অনেক বেশি সময় যাবে এবং একদম শুরুতে স্ট্রাকচার্ড মেশ জেনারেট করা একটা কঠিন কাজ। আচ্ছা, তো পরের ভিডিওগুলোর জন্য হচ্ছে আমাদের সিমুলেশনে আনস্ট্রাকচার্ড মেশ বেশিরভাগ সময় ইউজ হবে যখন আমরা 3D জিওমেট্রি নিয়ে কাজ করব। এবং আমাদের সবগুলো সিমুলেশন শেষ হয়ে গেলে আমাদের যদি আমরা আরও CFD নিয়ে জানতে চাই তাহলে আমাদের সবার আগে যে কাজটা করা উচিত, আমাদের CFD নিয়ে আলাদা করে পড়াশোনা করা উচিত। এবং অবশ্যই যদি আমরা রিসার্চে যেতে চাই তাহলে ICEM সফটওয়্যার যেটা আছে এটা দিয়ে কী করে মেশ করতে হয় এই মেশিনগুলো হচ্ছে আমাদের জানা উচিত। আচ্ছা।